আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের ফাইনাল সেগমেন্টে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাব। একটা প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা উত্তরের দিকে যাব। 9 নম্বর কলার কে আছেন দেখি। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার নামটা বলবেন আপু, আর কোন জায়গা থেকে ফোন করেছেন? জি, আমার নাম আয়েশা, আমি ম্যানচেস্টার থেকে ফোন করেছি। আপনার নাম আয়েশা? জি জি, ম্যানচেস্টার থেকে। হোক আছে প্রশ্নটা। জি জি আমার প্রশ্ন হলো, আমার ভাই তার মেয়ের লাগে অ্যাপ্লাই করছিল ব্রিটিশ পাসপোর্টের লাগে। 10 মাস হয়ে গেছে। তো 2 সপ্তাহ আগে তারা ডিএনএ স্যাম্পল দিছে, আপনি রিকোয়েস্ট করছে বুঝরান কিছু? ডিএনএ। ও বোন, আপনার কথা আমরা কথা বুঝলাম না। একটু জোরে মাতুকা, একটু ও আচ্ছা, জি ধীরে আচ্ছা, ধীরে মাতুকা, বাট জোরে মাতুকা। সরি, জি আচ্ছা। আমার ভাই তার মেয়ের লাগে ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করছে। আপনার ভাই? ওকে। জি, ভাইয়ে তার মেয়ের লাগে ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই জি করছে। জি 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 2 সপ্তাহ আগে ডিএনএ স্যাম্পল নিছে আর কি তারা। জি। এটা নিচে 2 সপ্তাহ আগে। ডিএনএ স্যাম্পল। ডিএনএ স্যাম্পল দিছে। আচ্ছা, আর এখন 1 সপ্তাহ আগে লাস্ট উইক তার ওয়াইফের ভিসা হয়ে গেছে আর কি, স্পাউস ভিসা। জি এখন বাচ্চা তো 2.5 বছরের, এখন 2.5 বছরের বাচ্চা তো এত তার ওয়াইফ ট্রাভেল করতে পারে না, 30 দিনের ভিসা দিছে। এখন রিপ্লেসমেন্ট ভিসা শুনছি আমরা অ্যাপ্লাই করা যায়। দেখি তা ওর 30 দিনের ভিসা থাকা অবস্থায় অ্যাপ্লাই করা লাগবে নি রিপ্লেসমেন্টের লাগে। আর করলে এটা কতদিন লাগবে ব্যারিস্টার সাহেব? আর আমার আমরা ভাই যে সব দেখাইয়া ও বোন, তার আপনি ওয়াইফের আপনি আপনি বেজারুন না জানি। আমরা আসলে একটু লস্ট হয়ে গেছি। আপনি কইছেন আপনার বাইয়ে অ্যাপ্লাই করছেন আপনার বাইজিল লাগি 2 সপ্তাহ ব্রিটিশ পাসপোর্টের। জি, ব্রিটিশ পাসপোর্টের লাগি 2 সপ্তাহ আগে আপনার ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। আর জি 1 সপ্তাহ আগে আপনার বাইর বউর ভিসা হয়ে গেছে, স্পাউস জি ভিসা। জি স্পাউস ভিসা। স্পাউস ভিসা তাই ও দেশও নি না বাংলাদেশও? বাংলাদেশও। ওকে, স্পাউস ভিসা বাচ্চাও হইছে। বাংলাদেশ। ও বাচ্চাও বাংলাদেশ, বাট ওকে। জি, বেবিও বাংলাদেশ। ও এখন কিতা কইরা যে অতক্ষণ পর্যন্ত আমরা একলগে আছি, এরপরে কিতা কইতেছে এরা? এখন ভিসা যে দিছে এটা তো 30 দিনের ভিতরে আওয়া লাগবে। ও বাচ্চারে যে ভিসা দিছে না? না, না, ও ও সরি সরি, মারে। আপনার মারে দিছে 30 দিনের ভিতরে আইতইবা। ওই জি জি জি। জি এখন বাচ্চার পাসপোর্ট তো আইছে না, হয়। এর তো আইতে পারতা না মা বাচ্চা ফালাইয়া। হয়। এখন কিতা হইব? এখন আমরা শুনছি যে রিপ্লেসমেন্ট ভিসার লাগে অ্যাপ্লাই করা যায়, মার টাইম বাড়াইবার লাগি। ওকে, আপনি ঠিক আছে রেজিস্ট্রেশন ঠিক এটা আছে। করলে কি তা আপনি 30 দিনের ভিতরে করা লাগবে নি? ও 30 দিনের ভিতরে করা লাগবে না কইরা যদি অ্যাপ্লিকেশন ও করা। কি তার মেয়াদ থাকা অবস্থায় জি। করা লাগবে? ঠিক আছে আপা, আপনি শুনতে থাকুকা। আমরা ইনশাল্লাহ একটা একটা করে প্রশ্ন উত্তর দেওয়া আরম্ভ করবো ব্যারিস্টার সাহেবে। আমরা 7 নম্বর কলার আসলা মিসেস বেগম ইলফুর থেকে। ব্যারিস্টার সাহেব, ইলফোর্ড থেকে আমরার বোন মিসেস বেগমে ফোন করছেন। আপনার পাসপোর্ট ব্রিটিশ, হয়তো আগে শাদি দিয়ে হইতে পারে, পরে স্টুডেন্টে আপনি বিয়া করছেন। আপনার হাজবেন্ড স্টুডেন্ট হিসাবে আসেন গত 10 বছর ধরে, কিন্তু আপনারে বিয়া করিয়া যে ভিসা পাইছেন একটা 2.5 বছরের পাইছেন, আরো লম্বা দিনের লাগে। আপনার প্রশ্নটা হইল যে আমার 2.5 বছর যাওয়ার আগে আমার হাজবেন্ডর 10 বছর ফুরি যায় ব্যারিস্টার সাহেব। এখন এই যে 10 বছর যদি ফুরি যায়, তাইলে এই যে জানুয়ারির 20 তারিখে আগামী বছর, তাইলে কোন দিন তাইন করতে পারবা পার্মানেন্ট সেটেলমেন্টও লাগে? ফয়লা তো এফএলআর এফপি করিয়া 2.5 বছরের পাইছেন। যেহেতু 10 বছর ফুরি যায় তান এর আগে, তাই কোন দিন করতে পারবা? আপনার হাজবেন্ডর বোন যেদিন পর্যন্ত, যেদিন গিয়া ঠিক 10 বছর ওই দিব আওয়ার তারিখ থেকে, এই যে সব পয়লা দিন যেদিন ফাড়া মারসলা, ওদিন থেকে 10 বছর যেদিন ফুরা হয়ে দিব গিয়া, এদিন তাই এলিজিবল। তবে এক জিনিস করতে হইব, 10 বছর ফুরা হওয়ার 28 দিনের আগ পর্যন্ত, 1 সপ্তাহ আগে হরকা, 2 সপ্তাহ আগে হরকা, 3 সপ্তাহ আগে হরকা, 4 সপ্তাহ আগে পর্যন্ত করতে পারবা। 4 সপ্তাহে 28 দিন হয়। তো ইনশাল্লাহ যে ইনডিফিনিটলি বলাকে করেন, হি উইল বি ওকে। এবং 10 বছরের যে রুলটা, বন্ধুরা আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের অবগতির জন্য বলছি যে আপনি যদি 10টা বছর যদি এদেশে আপনি বৈধভাবে থাকেন,
তাইলে এটা মোর অর লেস অ্যান অ্যাবসলিউট রাইট। অন্য কোনো দিকে না তাকিয়ে হোম অফিস পার্মানেন্ট লিভ দিয়ে দেয়। কিন্তু যখন আপনি যদি প্রিমিয়াম সার্ভিসে যান, আমি না করি যদিও, তাহলে একটু রিসার্চ করে এই কোন সেন্টারের রেপুটেশন, কোন সেন্টারের ভালো, ওই সেন্টারে আপনি যাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। ওকে, লেটস গো কলার নাম্বার 8 না? আহমেদ ভাই লন্ডন থেকে। আহমদ ভাই লন্ডন থেকে ফোন করেছেন। আপনি বলতেছেন 2010 সালে আপনি এসেছেন, তারপরে আসার পরে বিভিন্নভাবে আপনি ভিসা নিয়েছেন। ফাইনালি ডিসক্রিশনারি লিভের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন। অনেক গড়িমসি করে একবার হেরেছেন, একবার জিতেছেন। যখন আপনি বলতে পারেননি ডিসক্রিশনারি লিভ কোন ফর্ম ইউজ করেছেন, যেটাই হোক, হয়তো FLRO অ্যাপ্লাই করেছেন। সাধারণত FLRO ডিসক্রিশনারি লিভের জন্য ইউজ করা হয়। তারা দেয় নাই, না দেওয়ার পরে আপনি রিফিউজ হয়েছে। আপনার জুডিশিয়াল যে রাইট ছিল, রাইটগুলোতে আপনি চেষ্টা করেছেন, কিছু হয় নাই। শেষ পর্যন্ত যখন আপিল রাইটও এক্সস্টেড হয়ে যায়, তখন আপনি জুডিশিয়াল রিভিউ করতে পারেন আপার ট্রাইব্যুনালে। আপনি জুডিশিয়াল রিভিউ করেছিলেন, জুডিশিয়াল রিভিউটাও আপনি হেরে গেছেন। এখন আপনি কোর্ট অফ আপিলে আপনার কেস আছে, কিন্তু কোর্ট অফ আপিলে অ্যাপ্লাই করার 12 দিন আপনার ডিলে হয়ে গিয়েছিল। ব্যারিস্টার সাহেব কী করব? প্রথমত শুনেন ভাইজান, আমি যে কথাটা বলবো খেয়াল করে শুনেন। আপনি যেদিন আসলেন, আসার পর থেকে যদি কোনো ভিসা থাকে অথবা হোম অফিসে যদি আপনি কোনো অ্যাপ্লিকেশন করেন, তাইলে এটাকে 1971 ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে এটাকে 3C লিভ বলে। হোম অফিসের কাছে যদি কোনো আপনি অ্যাপ্লাই করেন, তাহলে যতদিন হোম অফিসের কাছে এই দরখাস্ত পেন্ডিং থাকবে, ততদিন পর্যন্ত আপনি বৈধ আগের যে স্ট্যাটাস এটা ক্যারি করবে। আর যে কোর্টে যায়, কোর্টে গিয়ে যদি আপিল সিস্টেম থাকে, তা আপিল সিস্টেমে যতদিন পর্যন্ত আপিল ডিসিশন হয় নাই, ততদিন পর্যন্ত ওই আপনার আগের যে স্ট্যাটাস ছিল, সে স্ট্যাটাস আন্ডার সেকশন 3C(d)র অধীনে এটা কন্টিনিউ করবে। দুঃখের বিষয় এই হলো আহমেদ ভাই, যে আপনি যে মুহূর্তে আপনি করবেন, জুডিশিয়াল রিভিউ করবেন, জুডিশিয়াল রিভিউ করার মুহূর্ত থেকে ওই সেকশন 3C লিভ যেটা, এটা আপনার আর জীবিত থাকে না। অর্থাৎ ওই আপনার 10 বছরের যে রুল যেটা, এটা ওইখানেই বন্ধ হয়ে গেছে। যেদিন আপনার আপিল রাইট এক্সস্টেড, এরপরে করলে আপনি 3C লিভটা কন্টিনিউ করা যায় না। এখন যেহেতু করে ফেলছেন, আপনি কোর্ট অফ আপিলে 12 দিনের দেরি হয়েছে, এটা আপনার সাংঘাতিক ধরনের কোনো অসুবিধা হবে না। তবে এটা কোর্ট অফ আপিল রিমার্ক করতে পারবে। এই ধরনের 8 দিন 12 দিনের যদি গ্যাপ হয়ে যেত আপিল থাকা অবস্থায়, তাইলে আমি বলতাম যে আপনি ইউ লস্ট ইউর 3C লিভ। আপনি কিন্তু 3C লিভ আগেই হারিয়ে ফেলেছেন, তাই চিন্তার কোনো কারণ নাই। উইশ ইউ আহমেদ সাহেব ভেরি ভেরি বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। ঠিক আছে, ইনশাল্লাহ। আমাদের পরবর্তী কলার ছিলেন আয়েশা আপা, ম্যানচেস্টার থেকে। আয়েশা বোন ফোন করেছেন আপনি ম্যানচেস্টার থেকে, কলা নাম্বার 9. Is it 8 or 9? 9. Caller number 9. What is happening to me today? We're taking far too many calls, Barrister Shahab. MashaAllah. That's good. That's good. আশাপা বলতেছেন যে আপনার এক ভাই এই দেশে ব্রিটিশ, আপনার ভাইয়ের বাংলাদেশে বিয়ে করেছেন, ভাইয়ের করে একটা বাচ্চা হয়েছে, বাচ্চার জন্য ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন। ওরা বলেছে ডিএনএ দেন, ডিএনএ দিয়েছেন। ডিএনএ দিয়ে দিলে আর কোনো চিন্তার কোনো কারণ নাই, তাকে ব্রিটিশ পাসপোর্ট দেওয়া হবে। ইন দ্য মিন টাইম আপনার ভাইয়ের ওয়াইফের জন্য ভাই অ্যাপ্লাই করেছিলেন 18,600 পাউন্ড দেখিয়ে।
এখন ব্রিটিশ পাসপোর্ট বাচ্চার আসে নাই, আমি এরকম কেস আরো দেখেছি, 3-4 বার দেখেছি, এক্স্যাক্টলি সেম কেস। বাচ্চার পাসপোর্ট আসে নাই, মায়ের ভিসা হয়ে গেছে। আপনার প্রশ্ন হলো মায়ের ভিসা তো দিবে 30 দিনের জন্য। ব্যারিস্টার সাহেব, এই 30 দিন যদি ভিতরে যদি তার বাচ্চাটা ব্রিটিশ পাসপোর্ট না পায় তাইলে আসবে কি করে? উনি কি তার এই 30 দিনের ভেতরে এই 30 দিনটা এক্সটেনশন করতে পারে? হ্যাঁ পারে। ওই গ্রাউন্ড দিয়ে, যেহেতু কেসটা হোম অফিসে এই হাই কমিশনের হাতে, ওই গ্রাউন্ড দিয়ে একদম আগের দিন করবেন না, কমপক্ষে 2 সপ্তাহ আগে আপনি ওনাদেরকে চিঠি লেখেন যে আমি রেডি টু ফ্লাই টু ইংল্যান্ড, কিন্তু আমার বাচ্চার কারণে পারতেছি না, বাচ্চা তো ছোট্ট, আমাকে একটা এক্সটেনশন দেয়া হোক। প্রথমে প্রায় 12 সপ্তাহের এক্সটেনশন চাইবেন। 12 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ পাসপোর্ট চলে আসবে। আর ইন দ্য মিন টাইম আরেকটা কাজ করবেন, ওই পাসপোর্ট যারা ডিল করে তাদের কাছে আরেকটা চিঠি লিখবেন যে হিয়ার ইজ দি পাসপোর্ট, হিয়ার ইজ দি ভিসা, লোক আমার ভিসা তো হয়ে গেছে, এখন আমি কি করব, আপনারা আমার বাচ্চার ভিসাটা আটকে রাখছেন। এটা যদি বলেন তাইলে ওই পাসপোর্টটাও এক্সপেডাইটেড ওয়েতে আপনাকে দিয়ে দিতে পারে। আজকাল খুব একটা লম্বা হওয়ার কোনো কথা না। থ্যাংক ইউ বোন, আপনি ফোন করার জন্য ম্যানচেস্টার থেকে। আশা করি আশা আপু আপনি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তারপরে যদি কনফিউশন থাকে, আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো কিন্তু আগামীকালকে আবার ইউটিউবে দেখতে পারবেন। অনেক সময় সরাসরি হয়তো আপনারা বুঝেন নাই, এই প্রশ্নগুলো আবার যদি শুনেন তাহলে আবার জিনিসটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা খুব সম্ভবত আর আগামীকালকে, আমি দুঃখিত ব্যারিস্টার সাহেব, আগামীকালকে 12:30 থেকে 2টা পর্যন্ত সমান এই টিভি চ্যানেলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর এই সব ভিডিওগুলো আপলোড হয়ে যায় 24 ঘন্টা পরে। ওইটা আপনারা সব সময় যে কোনো জায়গা থেকে, বাংলাদেশ থেকে আপনার ভাবিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আর একটা কল হয়তো নিতে পারবো, তারপরে আমরা ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নেব। দেখি কে আছেন। কলার নাম্বার 10 প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার নামটা বলবেন আর আপনি কোন জায়গা থেকে ফোন করেছেন? আমি আলী, লন্ডন থেকে বলতেছি। জি বলেন। আমি আমার আম্মাকে ফ্যামিলি জয়েন্ট ভিসায় ইতালি থেকে এখানে আনছি ইংল্যান্ডে। জি আচ্ছা, এখন তখন আমার ইনকাম ভালো ছিল, এখন ইনকাম আমার কমে গেছে। যদি আমি কাউন্সিল সাপোর্ট নেই তাহলে কি আমার আম্মার ভিসা এক্সটেনশন করতে কোনো সমস্যা হবে? আর তার ভিসার সময় আছে জুন মাস পর্যন্ত। এই জুনের মধ্যে আমি কি ইউকের বাইরে যেতে পারবো, আমার আম্মাকে নিয়ে আবার ব্যাক করতে পারবো যদি ইটালি বা কোথাও যাই? আপনি কি ইটালিয়ান ন্যাশনাল? জি, আমার ইটালিয়ান ন্যাশনাল, বাট আমার এখানে 5 বছর হয়েছে, আমার পিআরও আছে এখানে। কিন্তু আপনার আম্মাকে কি ভিসা দিয়েছে তারা? তারা দিচ্ছে ক্যাটাগরি ডি, ফ্যামিলি জয়েন্ট উইথ আলী। ওকে, আপনার বেতন কি আলী সাহেব? জি, আপনি কত আর্নিং করেন? আমার তো গত বছর ছিল 35,000 ইয়ারলি। তো এখন আমার মনে করেন কাজ কমে গেছে, এখন মাসে আমার মানে অর্ধেক হয়ে গেছে আমার কাজ। তো 17k। আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাখেন জি। আপনি আলী ভাই, আপনি ফোনটা রেখে আপনি ব্যারিস্টার সাহেবের উত্তরটা শুনুন ইনশাআল্লাহ। ব্যারিস্টার সাহেব। জি আলী ভাই, আপনি কলার নাম্বার 10, ইউ আর এ লাকি ম্যান। এই সেন্সে আপনি 10 নম্বর কলার, এবং আপনি যে আইনে এসেছেন এই আইনটা শেষ হয়ে যাচ্ছে, কথা ছিল 29 তারিখ, আরো 2 দিন বাদে। এই আইনটা কি, যে ইউরোপের দেশের নাগরিক হলে একটা কমন মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে মনে হয় প্রত্যেক দেশের নাগরিকের এই দেশে আসার অধিকার আছে। না, সেটা ঠিক না। ফ্রিডম অফ মুভমেন্ট হলো ফর ওয়ার্কার্স, যারা এই দেশে কাজ করার জন্য আসে তাদের জন্য ফ্রিডম অফ মুভমেন্ট। আর যারা ওই লিথুয়ানিয়া থেকে এখানে শুধু বেনিফিট নেওয়ার জন্য আসে তাদেরকে এন্ট্রি ক্লিয়ারেন্স দেয়া হবে না। তো আপনি এসেছেন, বলেছেন আমি কাজ করব। মজার ব্যাপার হলো এই যে ওয়ার্কার, যেটা এটা ফুল টাইম বা পার্ট টাইম বলা হয় নাই। তাই মেজরিটি অফ ইউরোপিয়ান ন্যাশনাল যারা এখানে আসে 15 ঘন্টা
20 ঘন্টা সময় কাজ করেন দেখান, আর পরে বাকিটা বেনিফিট নেন। যদি ফুল টাইম হইতো অথবা এত টাকা আর্নার হইতো, তাইলে আসতে, এটা ইউরোপিয়ান ল অনুসারে শুধুমাত্র যদি কেউ কাজ করে দেখায় তাইলে এই দেশে আসার তার রাইট আছে। হ্যাঁ, শুধু আপনি না, যে আসবে তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার যারা ডিপেন্ডেন্ট, এই কথাটা খেয়াল করেন আলী ভাই, যারা ডিপেন্ডেন্ট আপনার ফ্যামিলি মেম্বার, তারাও এই দেশে আসার রাইট আছে। এর মানে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো যে আপনার আম্মা যদি আপনার ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, ওনার কোনো ইনকাম নাই, আপনি ওনাকে টাকা দেন, আপনি ওনাকে দেখাশোনা করেন, আপনি দেশে থাকলে আপনার মানি অর্ডার রিসিট আছে, রেমিটেন্স রিসিট আছে, এটা দিয়ে যদি আপনি প্রমাণ করতে পারেন, তাহলে আপনার আম্মারও এদেশে থাকার রাইট আছে। এখন দেখা গেল আপনার আম্মা একজন বড় ব্যবসায়ী, বাংলাদেশের অনেক টাকা পয়সা ওনার আছে, আপনি কোনোদিন তাকে টাকা পয়সা পাঠানোর দরকার পড়ে নাই, তাইলে উনি এই দেশে আইনত আসতে পারবে না। যাই হোক, আপনার আম্মা এখানে চলে এসেছেন। আপনার প্রশ্ন হলো যে এখন আগে 35,000-এর মতো করতেন, এখন 17,000 পাউন্ড হয়ে গেছে, কোনো অসুবিধা নাই। 17,000 পাউন্ড হলেও, এমনকি 16,000, 15,000 হলেও আপনি আপনার আম্মার জন্য করতে পারবেন। কারণ ওই যে 18,600, ওইটা হলো ভিন্ন ইমিগ্রেটের জন্য, নন ইউরোপিয়ানদের জন্য। আপনার বেলায় শুধু এটা দেখবে whether you have sufficient income to support your mother and family. আপনি জিজ্ঞেস করেছেন যে এই যে সময় চলে যাবে আগামী মাত্র কয় মাসের ভিতরে, এতে আপনি বা আপনার আম্মাকে নিয়ে ইটালি যদি যেতে চান তাহলে পারবেন। হ্যাঁ পারবেন ভাই, কোনো অসুবিধা নাই। মায়ের খেদমত করেন, ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, আমাদের সময় শেষ হয়ে আসলো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রাম উপভোগ করেছেন। আমরাও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ব্যারিস্টার সাহেব আনন্দিত হয়েছেন, আমরাও খুশি হয়েছি। ইনশাআল্লাহ আগামী বুধবারে দেখা হবে আবারও। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।